আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 44তম বিসিএস এর বাংলাদেশ বিষয়াবলী পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমরা বিসিএস এর যে সমাধানগুলো আছে সেই সমাধানগুলোকে জব সলিউশন আকারে না এনে আমরা বিষয়ভিত্তিক আকারে আনছি, কারণ আমাদের বিসিএস এ 200টা প্রশ্ন হয়ে থাকে। সো 200টা প্রশ্ন একটি ভিডিওতে সকল সাবজেক্ট মিলিয়ে ঝিলিয়ে পড়াটার থেকে বেটার হচ্ছে এভাবে বিষয়ভিত্তিক পড়া। এবং আরেকটা জিনিস করার জন্য, যেটা হচ্ছে আমরা ব্যাখ্যা সহকারে পড়ব, কারণ আমাদের বিসিএস এর প্রশ্ন থেকে বিভিন্ন চাকরির পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। তাই ব্যাখ্যা সহকারে বিসিএস এর প্রশ্নগুলো পড়া খুবই গুরুত্বপূর্ণ। এভাবে ব্যাখ্যা সহকারে আলাদা করে পড়ার জন্যই এভাবে বিষয়ভিত্তিক করে আনা হচ্ছে। আমাদের চ্যানেলে প্লেলিস্ট থাকবে আপনাদের জন্য, আপনাদের কোনো অসুবিধা নেই। আপনাদের ওভাবেই প্লেলিস্ট রাখা হবে যে বিসিএস বাংলাদেশ বিষয়াবলী, যাতে করে আপনারা বাংলাদেশ বিষয়াবলীর যত বিসিএস এর প্রশ্ন আছে আপনারা একটি প্লেলিস্টে পেয়ে যাবেন। ঠিক একইভাবে পরবর্তী বিষয়গুলো যেগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন একটি প্লেলিস্টের ভিতরে, সবকিছু বিষয়ভিত্তিক আকারে, যাতে করে আপনাদের খুঁজতে অসুবিধা না হয়। এছাড়াও আমার চ্যানেলে আপনারা প্রাইমারি প্লেলিস্ট পাবেন, যেখানে প্রাইমারি জব সলিউশন আকার দেওয়া আছে, তারপরে বিভিন্ন ইয়ার বেস্ট জব সলিউশন আছে, এবং আমি ভিডিওতে এমনভাবে পড়ে দিই যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে ফেলতে পারেন। আমি আশা করছি আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিন ভিডিও দেখে পড়াগুলো পড়বেন। তো চলুন এখন আমরা আমাদের পড়াটা শুরু করে দিই। ইউনেস্কো কত তারিখে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? 17 নভেম্বর 1999 সালে। ইউনেস্কো কত তারিখে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? 17 নভেম্বর 1999 সালে। তো এই 1999 সালে 17 নভেম্বর কি করে 188টি দেশের সমর্থনে ইউনেস্কোর 30তম সাধারণ অধিবেশনে এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এবং এই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হওয়া শুরু করে হচ্ছে 2000 সাল থেকে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে থেকে পালন হওয়া শুরু হয়। সেটা হচ্ছে 2000 সাল থেকে শুরু হয় পালন করা, আর স্বীকৃতি পায় হচ্ছে 17 নভেম্বর 1999 সালে। ঠিক আছে, সো যদি জিজ্ঞাসা করে যে কবে স্বীকৃতি পায়, 17 নভেম্বর 1999 সালে। কার দ্বারা স্বীকৃতি পায়, কোন সংস্থার দ্বারা? ইউনেস্কোর দ্বারা। ইউনেস্কোর কততম অধিবেশনে? 30তম সাধারণ অধিবেশনে। 30তম সাধারণ অধিবেশনের মাধ্যমে এই স্বীকৃতিটা দেওয়া হয়। এবং কতটি দেশের সমর্থনে দেওয়া হয়? 188টি দেশের সমর্থনে দেয়া হয়। আর পালিত হয় হচ্ছে 2000 সাল থেকে। আর হচ্ছে কি জাতিসংঘ 2008 সাল থেকে মাতৃভাষা দিবস পালন করা আরম্ভ করে। যদি জাতিসংঘের ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয় তাহলে 2008 সাল থেকে মাতৃভাষা দিবস হিসেবে তারা পালন করা শুরু করে। বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? বাংলাদেশের সংবিধানের রক্ষক হচ্ছে সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সংবিধানের রক্ষক সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সংবিধানের রক্ষক হচ্ছেন সুপ্রিম কোর্ট। সংবিধানের রক্ষক হিসেবে সংবিধানের ব্যাখ্যা প্রদান করে হচ্ছে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, সো এই জন্য হচ্ছে সংবিধানের রক্ষক বলা হয়, কারণ সংবিধানের ব্যাখ্যা প্রদান করেন হচ্ছে সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুন্ড্র। বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদের নাম পুন্ড্র। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম হচ্ছে পুন্ড্র। পুন্ড্র পরে আসছে তাম্র লিপ্ত, তারপর গৌড়, তারপরে হরিকেল। সো প্রথম সর্বপ্রাচীন জনপদ হচ্ছে পুন্ড্র। কোন শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে? মুসলিম শাসকদের আমলে। কোন শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে? মুসলিম শাসকদের আমলে। কোন শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে? মুসলিম শাসকদের আমলে। বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? আমাদের বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়েছে? আচ্ছা, এখন পর্যন্ত হচ্ছে আমাদের বীর বিক্রম খেতাব পেয়েছেন 175 জন। ঠিক আছে, এই সংখ্যাটা কিন্তু চেঞ্জ হতে থাকে, আপনারা কারেন্ট সময়ের সংখ্যাটা মাথায় রাখবেন।
শুধুমাত্র বীরশ্রেষ্ঠ বাদে, বীরশ্রেষ্ঠ 7 জন বাদে আমাদের বীর বিক্রম, বীর উত্তম, বীর প্রতীকের সংখ্যা চেঞ্জ হতে থাকে। তো এই আপনাদের যখন যে সময়টা, সেই সময়ের অনুযায়ী আপনারা এটার কারেন্ট তথ্য মাথায় রাখবেন। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? AHM কামরুজ্জামান। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? AHM কামরুজ্জামান। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? AHM কামরুজ্জামান। বাংলাদেশের প্রধান স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খান। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খান। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খান। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করে? ফা হিয়েন। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন? ফা হিয়েন। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন? ফা হিয়েন। কোন নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন? 102। কোন নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন? 102। কোন নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন? 102 নং অনুচ্ছেদের আন্ডারে। বাংলাদেশের সরকার পদ্ধতি হচ্ছে এককেন্দ্রিক। বাংলাদেশের সরকার পদ্ধতি এককেন্দ্রিক। বাংলাদেশের সরকার পদ্ধতি হচ্ছে এককেন্দ্রিক। আর এই গণপ্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হচ্ছেন জনগণ। এই গণপ্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। BSTI এর পূর্ণ অভিব্যক্তি কি? বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। BSTI এর পূর্ণ অভিব্যক্তি হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। BSTI এর পূর্ণ অভিব্যক্তি হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? পূর্ববঙ্গ ও আসাম। বঙ্গভঙ্গের কারণে আমাদের নতুন দুটি প্রদেশ সৃষ্টি হয়েছিল, পূর্ববঙ্গ ও আসাম। বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? পূর্ববঙ্গ ও আসাম। ব্রিটিশ সরকার বিভেদ ও শাসন নীতির মাধ্যমে শাসন কার্য পরিচালনা করত। এই নীতির আলোকে লর্ড কার্জন শাসনামলে 1905 সালের 19 জুলাই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত মোতাবেক বঙ্গভঙ্গ হয়, যা 1905 সালের 16 অক্টোবর কার্যকর হয়। তো বঙ্গভঙ্গ কার্যকর হয় কবে? 1905 সালের 16 অক্টোবর। বঙ্গভঙ্গের মাধ্যমে বাংলা দুটি ভাগে বিভক্ত হয়। বঙ্গভঙ্গের মাধ্যমে বাংলা দুটি ভাগে বিভক্ত হয়। বঙ্গভঙ্গের কারণে বাংলা দুটি ভাগে বিভক্ত হয়। আর প্রদেশ দুটি কি? একটি পূর্ববঙ্গ আর একটি হচ্ছে আসাম প্রদেশ। অন্যটি পশ্চিমবঙ্গ ও বিহার ও উড়িষ্যা প্রদেশ। মানে প্রদেশ দুইটির হচ্ছে একটি পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ, এটা হচ্ছে একটি প্রদেশ। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ হচ্ছে একটি প্রদেশ, এটা হচ্ছে একটি প্রদেশ। আর 2 নম্বর প্রদেশটি হচ্ছে যে পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা প্রদেশ, এটা হচ্ছে দ্বিতীয় প্রদেশ। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম প্রদেশ। এটা হচ্ছে প্রথম প্রদেশ। এই আসাম আর পূর্ববঙ্গটা মিলে হচ্ছে প্রথম প্রদেশ। আর দ্বিতীয় প্রদেশ হচ্ছে আমার এই পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা মিলে যে প্রদেশ, সেটা। তো বাংলা এ যাবৎ 2 বার বিভক্ত হয়েছে। একটা হচ্ছে 1905 সালে বঙ্গভঙ্গের মাধ্যমে, আর এটা পরবর্তী যে 1947 সালে যখন ভারত বিভক্তি হয়েছে তখন ওই পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ আমাদের কাছ থেকে ছুটে গেল। তো এভাবে হচ্ছে আমাদের বাংলা 2 বার বিভক্ত হয়েছে, একটা 1905 সালে বঙ্গভঙ্গের মাধ্যমে আর এটা 1947 সালে ভারত বিভক্তির মাধ্যমে। সো বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছে? পূর্ববঙ্গ ও আসাম, এটি হচ্ছে একটি প্রদেশ। আর আরেকটা প্রদেশ কি? পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা প্রদেশ। তমুদ্দিন মজলিস কে প্রতিষ্ঠা করেন? আবুল কাসেম। তমুদ্দিন মজলিস কে প্রতিষ্ঠা করেন? আবুল কাসেম। তমুদ্দিন মজলিস কে প্রতিষ্ঠা করেন? আবুল কাসেম। তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক হচ্ছেন আবুল কাসেম এবং উনি তমুদ্দিন মজলিসটি প্রতিষ্ঠা করেন। এবং এটি হচ্ছে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এই তমুদ্দিন মজলিস হচ্ছে একটি সাংস্কৃতিক সংগঠন। আমার ভাইয়ের রক্তের রাঙানি 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি কে রচনা করেন? গানটি রচনা করেন হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী।
আমার ভাইয়ের রক্তের আঙনে 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি কে রচনা করেন? আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তের আঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি রচনা করেন আব্দুল গাফফার চৌধুরী। আর সুর দিয়েছেন, এটা নিয়ে হচ্ছে গিয়ে প্রশ্ন আসে কিন্তু, যে গানটিতে সুর দিয়েছেন কে কে সো প্রথম সুর দেন হচ্ছেন আব্দুল লতিফ, পরবর্তীতে সুর দেন হচ্ছে আলতাফ মাহমুদ। প্রথমে সুর দেন হচ্ছে আব্দুল লতিফ, পরবর্তীতে দেন হচ্ছেন আলতাফ মাহমুদ। আর এটি পরবর্তীতে জহির রায়হানের জীবন থেকে নেয়া ছবিতে হচ্ছে এই গানটি ব্যবহার করে, এবং এই গানটি তখন ব্যবহার করার মাধ্যমে, মানে এই ফিল্মটাতে ব্যবহার করার মাধ্যমে জনপ্রিয়তা ব্যাপকভাবে লাভ করে। সো আমার ভাইয়ের রক্তের আঙনে 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি গানটি কে রচনা করেন? আব্দুল গাফফার চৌধুরী। কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? তা হচ্ছে সিয়েরা লিওন। কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? সিয়েরা লিওন। আচ্ছা, বর্তমানে বিশ্বের 3টি দেশের কিন্তু সরকারি ভাষা বাংলা। একটা হচ্ছে বাংলাদেশ, ভারত, সিয়েরা লিওন। মাথায় রাখবেন, বর্তমানে বিশ্বের 3টি দেশের সরকারি ভাষা বাংলা। একটা তো আমাদের নিজেদের দেশ বাংলাদেশ, আর এটি আমাদের ভারতে, পশ্চিমবঙ্গের মানুষ বাংলায় কথা বলে, আর সিয়েরা লিওন। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কত? 48। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা 48টি। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা 48টি। বাংলাদেশের জাতীয় প্রতীকে কতটি তারকা চিহ্ন আছে? আমাদের 4টি। হ্যাঁ, বাংলাদেশের জাতীয় প্রতীকে কতটি তারকা চিহ্ন আছে? 4টি। বাংলাদেশের জাতীয় প্রতীকে তারকা চিহ্ন আছে হচ্ছে 4টি। আর এই জাতীয় প্রতীকের ডিজাইনার কে? জাতীয় প্রতীকের ডিজাইনার হচ্ছেন কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে? কামরুল হাসান। বাঙালির মুক্তির সনদ 6 দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়? 23 মার্চ 1966 সালে। বাঙালির মুক্তির সনদ 6 দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়? 23 মার্চ 1966 সালে। বাংলাদেশের জুম চাষ কোথায় হয়? বান্দরবনে। জুম চাষ কোথায় হয়? বাংলাদেশে বান্দরবনে। বাংলাদেশের জুম চাষ কোথায় হয়? বান্দরবনে। কারণ জুম চাষ বা ঝুম চাষের জন্য পাহাড়ের গায়ে ঢালু এলাকায় চাষের প্রয়োজন পড়ে। আর বাংলাদেশের 3টি পার্বত্য জেলা হচ্ছে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন। এসবের পাহাড়ের গায়ে জুম চাষ করা সম্ভব, যেহেতু পাহাড়ের গায়ে ঢালু এলাকা আছে, আর জুম চাষের জন্য আমাদের এরকম এলাকায় প্রয়োজন। তাই জুম চাষ বা ঝুম চাষ কোথায় হয়? বান্দরবনে। আর রাঙ্গামাটি, খাগড়াছড়ি এগুলো হচ্ছে আমাদের পার্বত্য জেলা। তো বাংলাদেশের জুম চাষ কোথায় হয়? বান্দরবনে। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? মৌলভীবাজার। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? মৌলভীবাজার। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? মৌলভীবাজার। অনেকে সিলেট নিয়ে কনফিউশন আছে, অনেকে মনে করে সিলেট, বাট এটা সত্য না। সবচেয়ে বেশি চা বাগান রয়েছে হচ্ছে মৌলভীবাজারে। ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদের অন্তর্ভুক্ত? অনুচ্ছেদ 41। ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদের অন্তর্ভুক্ত? অনুচ্ছেদ 41। ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদের অন্তর্গত? তা হচ্ছে অনুচ্ছেদ 41। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জাতির পিতা কবে এই ঘোষণা দেন? 7 মার্চ 1971 সালে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। জাতির পিতা কবে এই ঘোষণা দেন? 7 মার্চ 1971 সালে। বাংলাদেশের প্রথম আদমশুমারি গণনা কবে অনুষ্ঠিত হয়? তা হচ্ছে 1974 সালে। বাংলাদেশের প্রথম আদমশুমারি কবে অনুষ্ঠিত হয়? 1974 সালে। বাংলাদেশের প্রথম আদমশুমারি কবে অনুষ্ঠিত হয়? 1974 সালে। আর ষষ্ঠ আদমশুমারি হয় হচ্ছে এই যে 15 থেকে 21 জুন 2022 সালে। এটা হচ্ছে ষষ্ঠ, মানে এখন পর্যন্ত লাস্ট যেটা। আর আপনারা যখন কারেন্ট সময়টার মাথায় রাখবেন, পরবর্তী যেটা হবে সেটা অবশ্যই সপ্তম হবে, এবং সেটা কত সালে, কত তারিখ থেকে কত তারিখ, এগুলো বিষয়টা মাথায় রাখবেন। বাট এখন পর্যন্ত, মানে আমি যে মুহূর্তে ভিডিওটি তৈরি করছি সেই পর্যন্ত আমাদের লাস্ট হয়েছিল হচ্ছে ষষ্ঠতম জনশুমারি, ষষ্ঠ জনশুমারি, আর সেটি হয়েছিল 15 থেকে 21 জুন 2022 সালে। 2020-21 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির হার কত? এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, সো এটা 20-21 আর হবে না। এটা হচ্ছে আপনার কারেন্ট টাইমের জিডিপিটা মাথায় রাখবেন, বর্তমান সময়ের জিডিপিটা মাথায় রাখবেন, যে এই মুহূর্তে জিডিপি আপনার কত। হ্যাঁ, এটা হচ্ছে কিছু বিষয় তো অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর আন্ডারে।
এগুলো এখানে যে অ্যান্সারটা থাকবে সেই অ্যান্সার মাথায় রেখে কোনো লাভ নেই। বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? সেবা খাতে। বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? সেবা খাতের। বিশ্ব ব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে? 1 জুলাই 2015। বিশ্ব ব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে? 1 জুলাই 2015। বিশ্ব ব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে? 1 জুলাই 2015। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 কি ধরনের স্যাটেলাইট হবে? আর্থ অবজারভেটিভ স্যাটেলাইট। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 কি ধরনের স্যাটেলাইট হবে? আর্থ অবজারভেটিভ স্যাটেলাইট। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 কি ধরনের স্যাটেলাইট হবে? আর্থ অবজারভেটিভ স্যাটেলাইট। এটি ভূপৃষ্ঠ থেকে 300 থেকে 400 কিলোমিটারের মধ্যে অবস্থান করবে এবং এই স্যাটেলাইটটি আবহাওয়ার নজরদারি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ব্যবহার করা হবে, মানে আর্থ অবজারভেটিভ স্যাটেলাইট সেটি। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 কি ধরনের স্যাটেলাইট হবে? আর্থ অবজারভেটিভ স্যাটেলাইট। বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা সময়সীমা কত? আমাদের অষ্টম পঞ্চবার্ষিকী যে সময়সীমাটা সেটা হচ্ছে ওটা তো অষ্টম পঞ্চবার্ষিকী, এটা অষ্টম পঞ্চবার্ষিকী না, এটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা। বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা বা পার্সপেক্টিভ প্ল্যানের সময়সীমা হচ্ছে 2021 থেকে 2041। বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার সময়সীমা 2021 থেকে 2041। বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার সময়সীমা হচ্ছে 2021 থেকে 2041। তো জাতীয় অর্থনৈতিক পরিষদ এই দ্বিতীয় প্রেক্ষিতের পরিকল্পনা গ্রহণ করে এত তারিখে। এর মেয়াদ হচ্ছে 2020 থেকে 2041। আর এই পরিকল্পনার উদ্দেশ্য হচ্ছে দারিদ্র্য দূরীকরণ, সুশাসন, সুসংহতকরণ, বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধিশালী দেশ হিসেবে বিশ্বের বুকে তুলে ধরা। আর এটা হচ্ছে প্রথম প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ, আর সেটি হচ্ছে প্রথম প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ ছিল 2010 থেকে 2021। এটি হচ্ছে পরবর্তীটা বা দ্বিতীয় বলতে পারে। এখনকার যেটা প্রেক্ষিত পরিকল্পনা চলতেছে সেটা হচ্ছে 2021 থেকে 2041 পর্যন্ত এই সময়সীমা, আর প্রথমটা ছিল 2010 থেকে 2021 পর্যন্ত। আর বর্তমানের পরিকল্পনার উদ্দেশ্য হচ্ছে দারিদ্র্য দূরীকরণ, সুশাসন, সুসংহতকরণ আর বাংলাদেশকে উন্নত করা। নিম্নে কোন পত্রিকাটির প্রকাশন উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাণী পাঠিয়েছিলেন? তা হচ্ছে ধূমকেতু। নিম্নের কোন পত্রিকাটির প্রকাশন উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাণী পাঠিয়েছিলেন? ধূমকেতু। নিম্নের কোন পত্রিকাটির প্রকাশন উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাণী পাঠিয়েছিলেন? ধূমকেতু। তো আজকের আমাদের সমাধানটি এখানেই শেষ হয়ে যাচ্ছে। যদি আজকের ভিডিওটি পছন্দ করে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজও লাইক দিয়ে দিবেন ফেসবুক থেকে, তাহলে ভিডিওগুলো দেখতে পারবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি।